আজকে আমরা পরমাণুর গঠনের ক্লাস 11-এর পরমাণুর গঠনের 4 নম্বর দিনে এসে পৌঁছেছি। আগের দিন আমরা 3 নম্বর ক্লাসে অর্থাৎ 3 নম্বর দিনে আমরা বোরের n-তম কক্ষের শক্তির রাশিমালাটি নির্ণয় করেছিলাম। সেটি দেখা গেছিল En = -2π² mz² e⁴/n²h²। এটা আগের দিন এই সমীকরণটি আগের দিন প্রতিষ্ঠা করা হয়েছিল। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ শুরুতেই বোর্ডে আমি কয়েকটি এককের কিছু সমীকরণ লিখে রেখেছি। যেমন 1 অ্যামস্ট্রং = দেখতে পাচ্ছ 10⁻10 মিটার। 1 pm পিকোমিটার = 10⁻12 pm। 1 ন্যানোমিটার = 10⁻9 মিটার। এইগুলি বলার একটাই উদ্দেশ্য, আজকের প্রথম টপিকটি পড়ানোর পর এই ইউনিট কনভার্সানগুলি আমাদের কোথাও কোথাও প্রয়োজন হতে পারে। ক্লাস 11-এ যেমন এই ইউনিটের চেঞ্জগুলো লাগবে, তেমনি ক্লাস 12-এও কিন্তু প্রথম যে অধ্যায়টি আছে ক্লাস 12-এর সলিড স্টেট বা কঠিন অবস্থা, সেখানেও কিন্তু এই ইউনিট কনভার্সানগুলো কিন্তু অতি জরুরি। সুতরাং তোমরা চেষ্টা করবে এটা মনে রাখা। আর তোমরা যদি একবার মিটারে যেতে পারো তাহলে সেখান থেকে সেন্টিমিটারে তোমরা খুব সহজেই যেতে পারবে। 10² দিয়ে গুণ করলেই সেন্টিমিটারে পৌঁছে যাব। সুতরাং আমাদের এই মিটারের রিলেশানটা মনে রাখাটা একটু জরুরি। এই রিলেশানগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ কয়েকটি সংজ্ঞার দিকে আমরা আস্তে আস্তে চলে যাব। গুরুত্বপূর্ণ সংজ্ঞার মধ্যে তোমাদের কিন্তু ক্লাস 9-এ সাউন্ড শব্দ চ্যাপ্টারটিতে বেশ কিছু শব্দের সঙ্গে এখন যেগুলি করাবো সেগুলির সঙ্গে কিন্তু তোমরা পূর্ব পরিচিত। যেমন প্রথমে আমরা একটু আসি আজকে তরঙ্গ দৈর্ঘ্য। তোমরা বইতে অবশ্যই এই সংজ্ঞাগুলি পেয়ে যাবে। তো আমরা একটু টার্মগুলো একটু বুঝে নিই। তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গকে যদি আমরা এইভাবে দেখাই, তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা চিহ্নিত করছি কি দিয়ে? ল্যামডা দিয়ে। তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা কী দাঁড়ালো? কোনো তরঙ্গের পরপর অবস্থিত দুটি শীর্ষের দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। মানে এটা হচ্ছে একটা তরঙ্গ, কোনো তরঙ্গের পরপর অবস্থিত দুটি এই যে শীর্ষ, এই দুটো শীর্ষর মধ্যে যে দূরত্ব তাকে আমরা বলছি তরঙ্গ দৈর্ঘ্য। তাকে আমরা সূচিত করছি কি দিয়ে? ল্যামডা দিয়ে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের একক কি হবে? তরঙ্গ দৈর্ঘ্যের একক হবে কি? দৈর্ঘ্যের একক হবে, দৈর্ঘ্যের যা একক সেটাই হবে তরঙ্গ দৈর্ঘ্যের একক। অর্থাৎ মিটার, সেন্টিমিটার বা কখনো কখনো খুব ছোট মান হলে অ্যামস্ট্রং, পিএম, একটু আগে যেগুলো করালাম সেইগুলি দিয়েও তরঙ্গ দৈর্ঘ্যকে একক আমরা প্রকাশ করতে পারি। তাহলে ল্যামডা কি গেল? ল্যামডা গেল আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। তোমাদের এটার সঙ্গে কিন্তু ক্লাস 9-এ পরিচিত ছিল। এরপরে আরেকটি টার্ম চলে আসছি, কম্পাঙ্ক, যেটা তোমরা ক্লাস 9-এ হয়তো এন দিয়ে লিখেছিলে। তো কম্পাঙ্ককে আমরা এখানে নিউ দিয়ে লিখব। নিউ। কম্পাঙ্ককে আমরা কি দিয়ে লিখব? কম্পাঙ্ককে আমরা এখানে নিউ দিয়ে লিখব। নিউ। তো কম্পাঙ্কের সংজ্ঞা আমরা কি পড়েছি? কম্পাঙ্কের সংজ্ঞা আমরা এইভাবে বলতে পারি যে একটি বিন্দুর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যত সংখ্যক তরঙ্গ অতিক্রম করে সেই সংখ্যাকে আমরা বলি কম্পাঙ্ক। তোমরা কম্পাঙ্কের এককও পড়েছিলে, সাইকেলস পার সেকেন্ড বা হার্জ। তাহলে কম্পাঙ্ককে আমরা আগে যাই দিয়ে চিহ্নিত করি, এখন থেকে কিন্তু আমরা কম্পাঙ্ককে কি দিয়ে চিহ্নিত করব? নিউ দিয়ে, যার একক হার্জ। আচ্ছা, এরপরে চলে আসি তরঙ্গের বেগ বা আলোর গতিবেগ। আলোর বেগকে আমরা কি দিয়ে চিহ্নিত করব? এখানে গতিবেগকে আমরা কি দিয়ে চিহ্নিত করব? সি দিয়ে, যেটা হয়তো আমরা আগে কি দিয়ে করেছিলাম? ভি দিয়ে। সি দিয়ে। তারপরে একটি নতুন টপিকে আসব। টোটাল 4টে সংজ্ঞা, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক আগেই আমাদের চেনা, আগে পড়েছিলাম বেগ, এখন তরঙ্গ বেগ বা তাকে আমরা সি দিয়ে ডিনোট করব। আচ্ছা, সি এর মান আমাদের
জানা, সি এর মান হচ্ছে কার মান, আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বা 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড। এই দুটি হচ্ছে তরঙ্গবেগ বা এক্ষেত্রে আলোর গতিবেগের মান, এটা আমরা জানি। এরপর একটি নতুন টার্মে চলে যাচ্ছি, এই মান দুটি কিন্তু মুখস্থ রাখতে হবে আমাদের। এরপর একটা নতুন মানে চলে যাচ্ছি যেটা আমাদের খুব কাজে লাগবে অঙ্কে, আজকে যে ডেরিভেশনটা পড়ব সেখানে কিন্তু খুবই কাজে লাগবে। সেই জিনিসটি হচ্ছে তরঙ্গ সংখ্যা, যাকে আমরা ডিনোট করি নিউ বার দিয়ে। নিউ বার ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/λ। তার মানে তরঙ্গ দৈর্ঘ্যের অনন্যককে আমরা তরঙ্গ সংখ্যা বলতে পারি। তরঙ্গ দৈর্ঘ্যের অনন্যক 1/λ হচ্ছে নিউ বার। বোঝা গেছে? এর আরেকটি সংজ্ঞা আমরা বলতে পারি তরঙ্গ সংখ্যার, যে প্রতি সেমি দৈর্ঘ্যে কোনো তরঙ্গ দ্বারা সৃষ্ট পূর্ণ তরঙ্গের সংখ্যাকে ওই তরঙ্গের তরঙ্গ সংখ্যা বলে। আমরা তোমাদের এইভাবে একটু মনে রাখার জন্য হেল্প করতে পারি। আমরা তরঙ্গ দৈর্ঘ্য কি পড়লাম? তরঙ্গ দৈর্ঘ্য আমরা পড়লাম ল্যামডা দিয়ে আমরা তরঙ্গ দৈর্ঘ্যকে দেখালাম। এবার তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা যদি জাস্ট এটা বোঝানোর জন্য, কিন্তু তোমাদের মনে রাখার জন্য, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, আমি রেকর্ডটা দিলাম সেমি, তাহলে ল্যামডা সেমি, এটা জাস্ট বোঝানোর জন্য, একটু মনে রাখার জন্য কিন্তু আমি এই টেকনিকটা এখানে ব্যবহার করছি। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কী দিয়ে ডিনোট করলাম? ল্যামডা দিয়ে। আর তরঙ্গ দৈর্ঘ্যের একক কী দেখলাম? মিটার বা সেন্টিমিটার, এখানে আমি সেন্টিমিটার নিলাম। তাহলে ল্যামডা সেন্টিমিটার তরঙ্গের মানে ল্যামডা সেন্টিমিটার দৈর্ঘ্য কটা তরঙ্গের হয়? একটি তরঙ্গের, তাই তো? তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা যদি ল্যামডা সেমি দিয়ে চিহ্নিত করি, তার মানে আমি কি বলছি? আমরা বলছি তরঙ্গ দৈর্ঘ্য মানে তরঙ্গের দৈর্ঘ্য, একে কি দিয়ে চিহ্নিত করছি? ল্যামডা দিয়ে। আমি এখানে ধরছি, এটা জাস্ট বোঝানো পারপাস, এইটা বুঝলেই তোমার কাজ হয়ে যাবে। আমি জাস্ট এটা বোঝাচ্ছি একটু কী করে আসছে। তরঙ্গ দৈর্ঘ্যকে আমি এখানে চিহ্নিত করলাম কি দিয়ে? ল্যামডা দিয়ে। আমি সে ধরে নিলাম সি জেস একক সেমি। তাই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কত হলো? তরঙ্গের যে দৈর্ঘ্য তার মান কত হলো? ল্যামডা সেমি। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য, এটা কটার তরঙ্গ দৈর্ঘ্য? একটার তরঙ্গ দৈর্ঘ্য। তাই ল্যামডা সেমি তরঙ্গ দৈর্ঘ্য কটার? একটার। তাহলে এক সেমি দৈর্ঘ্যে কতগুলো থাকবে? 1/λ খানা। আবার সংজ্ঞাটা রিপিট করছি, প্রতি সেমি দৈর্ঘ্যে কোনো তরঙ্গ দ্বারা সৃষ্ট পূর্ণ তরঙ্গের সংখ্যাকে ওই তরঙ্গের তরঙ্গ সংখ্যা বলে। তাহলে এটা বলতে পারি, এটাই সংজ্ঞা অনুযায়ী নিউ বার। তাই নিউ বার ইকুয়াল টু কী হলো? 1/λ। এটা জাস্ট বোঝার জন্য বললাম। তোমাদের এইটা মনে রাখলেই কিন্তু অঙ্ক বলো বা আমাদের যে ডেরিভেশন আছে তাতে কাজ চলে যাবে। তরঙ্গ সংখ্যা কি? তরঙ্গ সংখ্যা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের অনন্যক, এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। তাহলে আমরা কী কী রাশি পড়লাম? আমরা 4টে রাশি পড়লাম। একটা হচ্ছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, একটা হচ্ছে নিউ কম্পাঙ্ক, একটা হচ্ছে সি বেগ, আর একটা হচ্ছে নিউ বার। বোঝা গেছে? 4টে টার্ম পড়েছি। এবার চলে যাই ক্লাস 9-এ। খেয়াল করে দেখো, সেখানে শব্দের চ্যাপ্টারে আমরা এইটা পড়েছিলাম, ভি ইকুয়াল টু এন ল্যামডা, মানে বেগ ইকুয়াল টু কম্পাঙ্ক। ক্লাস 9-এর চ্যাপ্টারে বেগ ইকুয়াল টু কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানেও সেম সমীকরণ দাঁড়াবে। কি দাঁড়াবে? সি ইকুয়াল টু, ওখানে বেগ ছিল ভি, এখানে বেগ কি? সি। সি ইকুয়াল টু, এটা হচ্ছে কম্পাঙ্ক, এখানে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই সমীকরণটা আমার মনে রাখতে হবে। সি ইকুয়াল টু কী দাঁড়ালো? সি ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা। সি ইকুয়াল টু আমাদের সমীকরণ দাঁড়ালো নিউ ইন্টু ল্যামডা। বোঝা গেছে? আচ্ছা, একটু আগে একটা সমীকরণ আমরা কি পেলাম? নিউ বার ইকুয়াল টু 1/λ। এই সমীকরণ দুটোকে কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। এই সমীকরণগুলি না মনে রাখলে আমাদের কিছু কিছু জায়গায় অঙ্কে অসুবিধা হতে পারে। আজকে একটা ডেরিভেশন করব। তাহলে কি দাঁড়ালো? সি ইকুয়াল টু বেগ ইকুয়াল টু কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। ক্লাস 9-এও পড়েছিলাম বেগ ইকুয়াল টু কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। ওখানে কম্পাঙ্ককে চিহ্নিত করতাম এন দিয়ে, এখানে কম্পাঙ্ককে চিহ্নিত করব নিউ দিয়ে। ওখানেও তরঙ্গ দৈর্ঘ্য ছিল ল্যামডা, এখানেও তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। ওখানে ছিল বেগ ভি, এখানে ছিল বেগ সি। তাহলে আমরা দুটো সমীকরণ পেলাম, সি ইকুয়াল টু
নিউ ইন্টু ল্যামডা, আরেকটা পেলাম নিউ বার ইকুয়াল টু 1/λ। এই দুটি সমীকরণ আমরা পেলাম। বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা এই সমীকরণটিকে একটু মডিফাইও করতে পারি। ল্যামডা ইকুয়াল টু কী দাঁড়ালো তাহলে? সি বাই নিউ। ল্যামডা ইকুয়াল টু কী দাঁড়ালো? সি বাই নিউ। অনেক কিছুই করা যায় এখানে, এবার বিভিন্ন রকম করা যায়। তো মোদ্দা কথা হচ্ছে মেন সমীকরণ এই দুটিকে আমরা একটু মনে রাখবো। সি ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা, আর ল্যামডা বার ইকুয়াল টু নিউ বার ইকুয়াল টু 1/λ। এবার আমরা চলে যাব আজকের যে গুরুত্বপূর্ণ টপিক, একটা ডেরিভেশন আমরা করব, এবং এই ডেরিভেশন দিয়ে অনেক রকম অঙ্ক হয়, যার একরকম অঙ্ক আজকে আমরা দেখাবো, আর বাকিগুলি আমরা পরের দিন থিওরিটিক্যাল একটু বেশি ডিসকাস করে অঙ্কে আরও চলে যাব। তো আজকে এই সমীকরণটি প্রতিষ্ঠা করব। সমীকরণটি হচ্ছে বোরের সমীকরণ থেকে রিডবার্গ সমীকরণের বোরের সমীকরণ থেকে রিডবার্গের সমীকরণ উপপাদন। বোরের থেকে আমরা কি করব? রিডবার্গের সমীকরণটা প্রতিষ্ঠা করব। বোরের সমীকরণ থেকে আমরা রিডবার্গের সমীকরণটা কি করব? প্রতিষ্ঠা করব। তো আমরা আগের দিন বোরের এনতম কক্ষের শক্তি কি দেখেছি? En ইকুয়াল টু -2π² mz² e⁴/n² দেখেছি। আচ্ছা, ফর এইচ অ্যাটম কি হয়েছিল? খেয়াল করে দেখো, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কী হয়েছিল? জেডের মান কত? হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে 1। তাই হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এনতম কক্ষের শক্তি হয়েছিল En ইকুয়াল টু 2π² m e⁴ n²/h², যেহেতু জেডের মানটা 1। তো আজকে আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে রিডবার্গের সমীকরণটি প্রতিষ্ঠা করব হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমরা প্রথমেই ধরে নেব যে একটি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটি ইলেকট্রন n2তম কক্ষপথ থেকে n1তম কক্ষপথে অবতরণ করছে। আমরা প্রথমেই কি ধরে নেব? যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটি ইলেকট্রন n2তম কক্ষ থেকে n1তম কক্ষে অবতরণ করছে। এটা আমরা প্রথমেই ধরে নিলাম। যখন বলে একটা ধরে নিই, কী ধরে নিলাম? হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটি ইলেকট্রন n2তম কক্ষ থেকে n1তম কক্ষে অবতরণ করছে। এখানে কিন্তু একটা জিনিস একটু ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো। n2 মানে কিন্তু সবসময় এটা 2 নম্বর কক্ষপথ নয়। n2 মানে কিন্তু এটা ভাবার কারণ নেই যে 2 নম্বর থেকে 1 নম্বরে আসছে, সেরকম ব্যাপার নয়। আমি একটু দেখাচ্ছি, দেখো। নিউক্লিয়াস প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ আছে। তাহলে একটা ইলেকট্রন কী হতে পারে? 4 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে আসতে পারে। বোঝা যেতে পারছে কি বলছি? একটা ইলেকট্রন 4 থেকে 1-এ আসতে পারে, সেক্ষেত্রে n2-র মান হচ্ছে 4, n1-এর মান হচ্ছে 1। আশা করি ক্লিয়ার। n2 মানে ইলেকট্রনটা যে কক্ষপথ থেকে আসছে, একটা কক্ষপথ থেকে ইলেকট্রনটা নিচের কক্ষপথে আসছে, তাহলে n2 মানে হায়ার কক্ষপথ আর n1 মানে লোয়ার কক্ষপথ।
এটা মেবি এরকম হতেও পারে, এটা এরম হতেও পারে, বা এটা এরমও হতে পারে 5 4 এরমও হতে পারে, বিভিন্ন কম্বিনেশান হতে পারে। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে স্যার N2 মানেই হচ্ছে 2 নম্বর কক্ষপথ, এটা কিন্তু নয়। N2 মানে ওপরের একটা কক্ষপথ, N1 মানে লোয়ার কক্ষপথ। তাহলে ওপরের একটা কক্ষপথ থেকে ইলেকট্রনটা লোয়ার কক্ষপথে আসছে, বোঝা গেছে? তো আমরা এর আগে পড়েছি যে হায়ার অরবাইটালের ওপরের কক্ষপথের এনার্জি কী হয়, বেশি হয়, বেশি হয়। ওপরের কক্ষপথের এনার্জি কী হয়, সবসময় বেশি হয়। হায়ার কক্ষপথে এনার্জি বেশি হয়, লোয়ার কক্ষপথে এনার্জি কম হয়। তার মানে যখনই হায়ার কক্ষপথ থেকে 4 থেকে 1 আসতে হবে সেরকম কোনো মানে নেই, কিন্তু যে কোনো হায়ার কক্ষপথ থেকে যদি লোয়ার কক্ষপথে আসে তাহলে কি হবে, তাহলে সেই ইলেকট্রনটি কি করবে, শক্তি, কিছুটা শক্তি কি করবে, ছেড়ে দেবে। এটা আগের দিনই মানে আগের প্রথম ক্লাসে বলা ছিল যে ইলেকট্রন হায়ার কক্ষপথ থেকে যদি লোয়ার কক্ষপথে আসে সে কিন্তু এনার্জি ছাড়বে। এনার্জি কী করবে, ইলেকট্রন শক্তি ছেড়ে দেবে, ঠিক আছে? তো কতটা শক্তি ছাড়বে ইলেকট্রন, আমি ধরে নিচ্ছি N2 তম কক্ষের এনার্জি হচ্ছে En2 আর N1 তম কক্ষের এনার্জি হচ্ছে En1। আবারও রিপিট করছি, N1 মানে কিন্তু 1 নম্বর কক্ষপথ, এটা ভাবার কোনো কারণ নেই। N1 মানে হচ্ছে ইলেকট্রনটা যে কক্ষপথে এসে পড়ছে, সেটা 2 হতে পারে, 3 হতে পারে। আর N2 মানে হচ্ছে যে কক্ষপথ থেকে আসছে, কোনো হায়ার কক্ষপথ থেকে ইলেকট্রনটা লোয়ার কক্ষপথে আসছে। যে কক্ষপথ থেকে আসছে সেটা হচ্ছে N2, যে কক্ষপথে এসে পড়ছে সেটা হচ্ছে N1। তাহলে N2 তম কক্ষের এনার্জি যদি En2 হয় আর N1 তম কক্ষের যদি En1 হয়, তাহলে কতটা শক্তি ছাড়বে, শক্তি আমি কি বলেছি, শক্তি ছাড়বে। কতটা শক্তি ছাড়বে, এর এনার্জি যা আর এর এনার্জি যা, এরটা বেশি এরটা কম, এই দুটোর যে বিয়োগফল সেই পরিমাণ এনার্জি ছাড়বে। তাহলে আমি কি করলাম, এটা হায়ার কক্ষপথ যদি ধরি তার শক্তি হচ্ছে En2, সেটা থেকে লোয়ার কক্ষপথে আসছে যার শক্তি কত, En1। তাহলে এদের যে বিয়োগফল সেই পরিমাণ শক্তি কিন্তু কী করবে, সেই পরিমাণ শক্তি ছেড়ে দেবে, বোঝা গেল? তাহলে N2 তম কক্ষপথ থেকে ইলেকট্রন যদি N1 তম কক্ষপথে এসে পড়ে, তাহলে শক্তির যে ছাড়বে, কি পরিমাণ শক্তি ছাড়বে, En2 মাইনাস En1 পরিমাণ। আবার আমরা কি জানি, আমরা জানি E = h নিউ। এই এনার্জির পরিবর্তনের মানটা, যে কোনো এনার্জির মান কি হয়, h নিউ হয়। তাহলে এ যে শক্তিটা ছাড়বে সেই শক্তিটা, আচ্ছা সেই শক্তিটাকে আমরা আগে এইভাবে লিখি, এই যে শক্তির ডিফারেন্স এটাকে আমরা কীভাবে লিখছি, ডেল্টা ই, বোঝা যাচ্ছে? ইলেকট্রনটা আবার রিপিট করছি, ইলেকট্রনটা যদি কোনো হায়ার অরবাইটাল থেকে লোয়ার অরবাইটালে আসে, তাহলে এর শক্তি যদি En2 হয়, এর শক্তি যদি En1 হয়, তাহলে সে যে শক্তিটা ছাড়বে সেই শক্তির কতটা শক্তি ছাড়বে, এইটা যে বিয়োগফলটা সেই শক্তি ছাড়বে। তাহলে বিয়োগফলটা En2 মাইনাস En1 হচ্ছে কেন, কারণ হায়ার কক্ষপথের শক্তি বেশি, লোয়ার কক্ষপথের শক্তি কম, এই যে ডিফারেন্স এটা হচ্ছে ওর শক্তি মাইনাস এর শক্তি। এই শক্তি ছেড়ে ও En2 থেকে E1 এসে পৌঁছলো। En2টা, এটা N2টা 4 নম্বর হতে পারে, 3 নম্বর হতে পারে, N1টা 1 হতে পারে, 2 হতে পারে, যা হোক হতে পারে, একটু আগে বললাম। তো এবার আমরা সমীকরণটার দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। এনার্জির পরিবর্তন, এনার্জি মানে কি, এইচ নিউ। একটু আগে বলেছি আমরা নিউটা কি, নিউটা হচ্ছে কম্পাঙ্ক, আর এইচটা কি, এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে আমাদের একটু মনে রাখতে হবে E = কি, E = h নিউ, এটা একটা ফর্মুলা।
এনার্জি মানে কি প্ল্যাঙ্কের ধ্রুবক ইন্টু কম্পাঙ্ক, তাহলে সেই মানটা আমরা এখানে কি করলাম বসালাম, ইকুয়াল টু এইচ নিউ, মানে যে কোনো শক্তিরই পরিমাণ কি এইচ নিউ, তাহলে সেই এই বিয়োগফলটারও পরিমাণ কী হবে এইচ নিউ। এবার মনে হতে পারে যে স্যার কম্পাঙ্ক নিউটা কি হবে, নিউটা হবে কি এরা এরা কি করছে EN2 মাইনাস EA1, এই যে বিয়োগফলটা, এই বিয়োগফলটা কি একটা শক্তি, যে শক্তিটা কি আকারে বেরোচ্ছে তরঙ্গ আকারে বেরোচ্ছে, সেই তরঙ্গের একটা কি মান থাকবে, যে শক্তিটা ছাড়ছে তার একটা কি থাকবে কম্পাঙ্ক থাকবে, সেই কম্পাঙ্কটা হচ্ছে নিউ। বোঝা গেছে, মানে এদের যে বিয়োগফলটা সেই বিয়োগফলটাও তো একটা তরঙ্গ আকারে শক্তিটা বেরোচ্ছে, তার যে কম্পাঙ্ক সেটাকে আমরা ধরছি নিউ। আচ্ছা এবার চলে যাই আমরা সমীকরণটাতে, আমরা কার ক্ষেত্রে করছি, আমরা কিন্তু এখানে এইচ পরমাণুর ক্ষেত্রে করছি, সমীকরণ যে প্রতিষ্ঠা করছি বোর্ড যেটা করেছিলেন এইচ পরমাণুর ক্ষেত্রে, তো আমরা প্রথমে কি করছি এইচ পরমাণুর ক্ষেত্রে করছি। আচ্ছা এবার ভালো করে একটু খেয়াল করবে, EN2 আমরা এইচ পরমাণুর ক্ষেত্রে EN2-র মান কি লিখতে পারি 2π² m e⁴/n2² h²। আবার রিপিট করছি, N2 মানে কিন্তু 2 নম্বর কক্ষপথ নয়, যে কক্ষপথ থেকে ইলেকট্রনটা আসছে সেটা 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 2ও হতে পারে, তো ওই জন্য আমি EN2 মানে হচ্ছে N2 কক্ষপথ থেকে ইলেকট্রনটা আসছে, যে কক্ষপথের শক্তি N2 বসালাম এখানে। বোঝা গেছে। আচ্ছা মাইনাস, এখানে একটা মাইনাস আছে, মাইনাসটা দিলাম, আর E1-এর মানে একটা মাইনাস আছে, দেখো ক্লিয়ার হয়েছে। আচ্ছা এইবার কি হলো মাইনাস 2π² m e⁴/n2² h², মাইনাস মাইনাস কী হয়ে গেল প্লাস হয়ে গেল 2π² m e⁴n1² h²। ক্লিয়ার, মাইনাস মাইনাস কী হয়ে গেল প্লাস হয়ে গেল। আচ্ছা এবার আমরা কি করব কমন নেব, কমন নিলাম, মাইনাসটা নিইনি, বি কেয়ারফুল, মাইনাসটা কিন্তু আমরা কমনে নিইনি, তাহলে কি কমন নিচ্ছি 2π² m e⁴/h², এটা গেল কমন, কমন। আচ্ছা কী পড়ে রইল, প্রথমটায় পড়ে রইল দেখো, প্রথমটায় পড়ে রইল -1/n2², তারপরে পড়ে রইল 1/n1²। এবার আমরা এটাকে যাতে একটু ঠিকঠাক দেখতে লাগে তার জন্য 2π² m e⁴h², আমরা এটার সামনে প্লাস আছে বলে এটাকে আগে লিখছি, 1/n1²। বইতে একটু স্টেপ জাম্প করেছে, যদি বুঝতে না পারো আমি ভেঙে ভেঙে করালাম। বোঝা গেছে, পরিষ্কার। কমনটা নেওয়ার পর মাইনাসটা সামনে ছিল, এখানে প্লাস ছিল, এবার যেহেতু মাইনাসটা সামনে লিখলে দেখতে খারাপ লাগে আমি মাইনাসটাকে পরে করে প্লাসটাকে আগে লিখলাম। আচ্ছা বাঁদিকে কিন্তু এইচ নিউ আছে, আমি আরেকবার সমীকরণটাকে তাহলে লিখি যেটায় দাঁড়িয়ে আছে। এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে, এমন কিছু ব্যাপার নয় কিন্তু। তো এবার আমরা কি করছি, এই এইচটাকে নিচে নামিয়ে দিচ্ছি, নিউ ইকুয়াল টু 2π² m e⁴ h-এর কিউব 1/n1² 1/n2² নামিয়ে দিলাম। আচ্ছা একটু আগে আমরা দুটো সমীকরণ আমরা লিখেছিলাম, কি লিখেছিলাম, c = নিউ ইন্টু ল্যামডা লিখেছিলাম। আচ্ছা আরেকটা লিখেছিলাম নিউ বার ইকুয়াল টু 1/λ। এই দুটো সমীকরণ আমরা একটু আগে লিখেছিলাম, খেয়াল করে দেখবে কোনটা কি বলে দিয়েছি, দুটো সমীকরণ একটু আগে আমরা লিখেছিলাম, c = নিউ ইন্টু ল্যামডা।
তাহলে এখান থেকে যদি লিখি নিউ ইকুয়াল টু কী হয়ে গেল সি বাই ল্যামডা। তাহলে এই নিউ এর জায়গায় আমরা মানটা পুট করে দিই সি বাই ল্যামডা। তাহলে কী দাঁড়ালো, স্টেপ জাম্প করলে অনেক ছোট হয়ে যায়, প্রথমবার বোঝাচ্ছি বলে আমি কিন্তু ভেঙে ভেঙে করছি, স্টেপ জাম্প কিন্তু করাই যায়। 1/n1² মাইনাস 1 বাই, এটা এইচ নয় n2, সরি, দেখো ক্লিয়ার, বোঝা গেছে, পরিষ্কার, কিচ্ছু নেই। আচ্ছা, এটা যদি বোঝা যায় আর সেরকম অসুবিধার কিছু নেই। তাহলে 1/λ ইকুয়াল টু এই সিটাকে নিচে নামিয়ে দিলাম, সিটাকে নিচে নামিয়ে দিলাম, আমাদের সমীকরণ প্রায় রেডি হয়ে গেছে। প্রায় সমীকরণ রেডি, আর একটা লাইন করলেই হয়ে যাবে, বোঝা গেছে। এবার বলি এই যে কনস্ট্যান্টটা, এদের সবাইকার মান খেয়াল করে দেখবে কনস্ট্যান্ট, আলোর বেগ, প্ল্যাঙ্কের ধ্রুবক, ইলেকট্রনের আধান, ভর, ইলেকট্রনের পাই, সবারিকার মান কনস্ট্যান্ট। এই মানটাকে রিডবার্গের নাম অনুযায়ী আমরা বলি রিডবার্গ ধ্রুবক। এই গোটা মানটার জায়গায় আমরা কিন্তু পরের লাইনে আর লিখব, বা কোনো জায়গায় আর এইচ লেখা থাকতে পারে, আর লিখলাম। তাহলে আর ইকুয়াল টু কী দাঁড়ালো, সরি, আর ইন্টু 1/n1² মাইনাস 1/n2² দাঁড়ালো। আচ্ছা, 1/λ, এইটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, নিউ বার লিখতে পারি। তাহলে কী দাঁড়ালো, তাহলে নিউ বার ইকুয়াল টু আর ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এটা হচ্ছে আমাদের একটা খুব কাজের সমীকরণ, যেটা দিয়ে পরের দিন আরও অনেক বেশি ডিসকাশান চলবে, বোঝা গেল। তাহলে নিউ বার ইকুয়াল টু কী হলো, আর ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। দেখো ক্লিয়ার কিনা, বোঝা গেছে। আচ্ছা, হাইড্রোজেন পরমাণু বলে আমরা কি করেছি, জেডের মান কি বসিয়েছি 1, হাইড্রোজেন পরমাণু বলে আমরা জেডের মান 1 বসিয়েছি। হাইড্রোজেনের মতো যদি অন্য পরমাণু হতো তাহলে সমীকরণটা কী দাঁড়াতো, এই সমীকরণটাই দাঁড়িয়ে যেত একটা z² এক্সট্রা গুণে চলে আসতো। এটা হাইড্রোজেনের মতো, যেমন যদি He+ বলে বা Li2+ বলে, এই সমস্ত আয়নগুলোর ক্ষেত্রে সমীকরণটা কি চলে আসবে, এইটা চলে আসবে। কেন চলে আসবে বুঝতেই পারছো। দেখো সমীকরণটা প্রতিষ্ঠা হয়ে গেছে, এবার আমি একটু দেখাচ্ছি। ইএনএ তখন কি থেকে যেত, z² থেকে যেত, তাহলে এখানে z² থেকে যেত, এটাই z² থেকে যেত, এটাই z² থেকে যেত, এটাই z² থেকে যেত, এটা কিন্তু RH, এটাই কিন্তু আর, রিডবার্গ ধ্রুবক কিন্তু জেড ছাড়া হাইড্রোজেনের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে আর, তাহলে z² এখানে কী হতো, বাইরে বেরিয়ে চলে আসতো, তাহলে এখানে z² বাইরে থেকে যেত, সেটাই লিখেছি, বোঝা গেছে। অন্য পরমাণু দিয়ে যদি অঙ্ক দেয় তাহলে কিন্তু z² সামনে গুণ রাখতে হবে, আর যদি হাইড্রোজেনের ক্ষেত্রে অঙ্ক দেয় তাহলে জেডটা আমরা লিখবো না। আচ্ছা, এখান থেকে কী কোশ্চেন হতে পারে, এখান থেকে কোশ্চেন এটাই হতে পারে যে বোর্ডের সমীকরণ থেকে 11-এর বোর্ড এক্সামে আসতেও কিন্তু পারে, বোর্ডের সমীকরণ থেকে রিডবার্গের হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, বোর্ডের সমীকরণ থেকে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে রিডবার্গের সমীকরণটি উপপাদন করো। আমরা যেভাবে শুরু থেকে করলাম সেইভাবে করে এত অবধি আসতে হবে। ক্লিয়ার, বোঝা গেছে। বইতেও দেখবে সমীকরণটা প্রতিষ্ঠা করা আছে। অবশ্যই যখন বাড়িতে যখন কাজগুলো দেবো, বাড়ির কাজে, ডে 4-এর কাজে, তোমরা নিশ্চয়ই এইটা পেয়ে যাবে যে বোর্ডের সমীকরণ থেকে কীভাবে রিডবার্গের সমীকরণটি প্রতিষ্ঠা করবে বা উপপাদন করবে। তখন বইয়ের সামনের 2 লাইন ভাষা যেটা শুরুতে আমি লিখেছিলাম ওরকম লিখে পুরোটা করে এখানে স্টপ করতে হবে। আচ্ছা, এখান থেকে এবার পরের দিন অনেক ইকুয়েশানে মুভ করা যাবে। আজকে আমরা এই সমীকরণ থেকে কীরকম অঙ্ক আসতে পারে
বা আগে যেটা পড়ালাম সেখান থেকে কিরম অঙ্ক কী আসতে পারে বা জয়েন্টে কিরম এমসিকিউ আসতে পারে আমরা একটা ধারণা এখান থেকে পেতে পারি। কী পেতে পারি দেখো খেয়াল করে, এই ছোট ছোট সমীকরণগুলো থেকে আমাদের জয়েন্টে এমসিকিউ দিতেই পারে। কোনটা কি আগেও বলেছি, এটা হচ্ছে কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, আলোর বেগ। আলোর বেগের মান নিশ্চয়ই তোমায় পরীক্ষায় বলে দেবে না। এটা হতে পারে সেন্টিমিটার এককে, সেন্টিমিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে এই মান কখনো বলে দেবে না। তোমায় কি করবে, হয় কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য একটা বলে দেবে, অন্যটা বার করতে হবে। বা কম্পাঙ্ক বলে দিয়ে এইটা বার করতে দিতে পারে, নিউ বার। কম্পাঙ্ক বলে দিয়ে, তাহলে কম্পাঙ্ক বললে ল্যামডা বার করবে, ল্যামডাটাকে অনন্যক করে দেবে, তাহলে চলে আসবে। আচ্ছা, এবার চলে যাই রিডবার্গের সমীকরণ থেকে কী ধরনের অঙ্ক কি আসতে পারে। আমি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রেই লিখলাম সমীকরণটি, ঠিক আছে। তো আজকে যদি আমরা সিম্পল একটা অঙ্কের দিকে যাই তাহলে কি আসতে পারে, এরম দিতে পারে। পরের দিন কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ডিসকাশন ক্লাস থাকবে, তো তবু আজকের জন্য বলে রাখি কিরাম আসতে পারে, যে তোমায় বলতে পারে যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটি ইলেকট্রন চতুর্থ কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে অবতরণ করলে নির্গত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। পড়ছি অঙ্কটা একবার। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, এইচ পরমাণুর ক্ষেত্রে একটি ইলেকট্রন চতুর্থ কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে অবতরণ করলে নির্গত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তো অঙ্কটা আমি হিন্টসটা দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে নিজেরা একটু করবে। হিন্টস কী হচ্ছে, আচ্ছা, যে কক্ষপথ থেকে আসছে, কি বলেছে, চতুর্থ কক্ষ থেকে, তাহলে N2-র মান 4। সবসময় ওপরের কক্ষপথ থেকে কিন্তু নিচের কক্ষপথে আসবে। N2টা হচ্ছে ওপরের কক্ষপথ, N2 = 4, N1 = কী হলো 2। চতুর্থ কক্ষ থেকে কোন কক্ষে আসছে, দ্বিতীয় কক্ষে, তাহলে N2টা 4, N1টা 2। বোঝা গেছে। আচ্ছা, এবার বলি আর, এই আরের মান কি। আরের মান হচ্ছে, আরের দুটো মান আমরা লিখতে পারি। একটা যদি আমরা ওই আরের যে সমীকরণটা পেলাম, যে 2π² m e⁴ বাই কী পেয়েছিলাম, CH3, তো এই জাতীয় পেয়েছিলাম 2π² m e⁴ বাই CH3, যেটা আরের মান। ওই 2π² পাইয়ের মান, তারপর m e⁴ এদের মান যদি বসাই, তাহলে এদের মান বসিয়ে আমরা যে আরের মান পাবো সেটা হবে 109737। একক কী হবে, সেন্টিমিটার ইনভার্স, ঠিক আছে। আর যদি এক্সপেরিমেন্টাল মান চাও তাহলে হবে আরের এক্সপেরিমেন্টাল মানে পরীক্ষালব্ধ মান, আরের পরীক্ষালব্ধ মান হচ্ছে 109109,677 সেমি ইনভার্স, ঠিক আছে। তো তোমায় সাধারণত পরীক্ষায় কি করবে, ওরা মানটা সাপ্লাই করে দেবে, আরের মানটা হয়তো তোমার পরীক্ষায় কি করবে, দিয়ে দেবে। যদি আরের মানটা দিয়ে না দেয় তাহলে তোমরা এই মানটা বসিয়ে করে দিও 109677 সেন্টিমিটার ইনভার্স। বা তোমরা বইয়ের অঙ্কে একটু দেখে নিতে পারো যে ওরা মানটা না দিয়ে দিলে কোন মানটি পুট করছে, তো পরীক্ষালব্ধটাই পুট করতে পারো 109677। তাহলে কি বললাম বোঝা গেল। এই সমীকরণে N2-র জায়গায় 4 বসাবো, মানে 4 স্কোয়ার, N1-এর জায়গায় 2 স্কোয়ার বসাবো, আরের জায়গায় 109677 বসিয়ে আমরা কী বার করব, নিউ বার। কিন্তু অঙ্কে আমায় কী বার করতে বলেছে, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। তো নিউ বার যদি বেরিয়ে যায় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বার করা আমাদের কাছে কোনো ব্যাপার নয়, ল্যামডা = 1/নিউ বার। বোঝা গেল।
যদি তরঙ্গ সংখ্যা বার করতে বলতো তাহলে নিউ বার অবধি আমরা স্টপ করে দিতাম, কিন্তু আমাদের বার করতে বলেছে কি তরঙ্গ দৈর্ঘ্য। তো যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বার করতে বলেছে তাহলে নিউ বার ইকুয়াল টু আমরা কি জানি 1/λ। আমরা এখান থেকে আগে নিউ বারটাকে বার করে নেব। এবার সেই নিউ বারের মানটাকে বসিয়ে আমরা ল্যামডাটা বার করব, যেহেতু আমাদের এখানে কি বার করতে দিয়েছে তরঙ্গ দৈর্ঘ্য বার করতে দিয়েছে। তো বোঝা গেছে। তো রিডবার্গের সমীকরণটা প্রতিষ্ঠা এবং এই সংক্রান্ত যে সমস্ত অঙ্ক সেইগুলো করব। তো পরের দিন আমরা নিউ বার ইকুয়াল টু এই সমীকরণটি, আজকে এগোলে অনেক লেন্দি হয়ে যাবে, তো পরের দিন আমরা ফ্রেশ ক্লাসে এই সমীকরণটা নিয়ে আমরা এগিয়ে যাব এবং বিভিন্ন রকম অঙ্ক করব পরের দিন। এবং বোর তত্ত্ব দ্বারা হাইড্রোজেনের যে বর্ণালী পাওয়া যায় সেটা এই সমীকরণ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। বোর তত্ত্ব দিয়ে যে হাইড্রোজেন বর্ণালীটা আমরা পাই সেটা আমরা এই রিডবার্গের সমীকরণ দিয়ে পরের দিন আমরা আলোচনা করব এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক এবং জয়েন্ট পারপাস গুরুত্বপূর্ণ কিছু টিপস পরের দিন আমরা শেয়ার করব। আজকের ক্লাসটা এত অবধি থাক।